বিএনপি আসলে খুব চেষ্টা করেছে ৫ অগাস্টের পরবর্তীতে অনেকেই বলছিল ৬ বা ৭ তারিখে তারেক রহমান দেশে আসবেন। তারা তাদের দিক থেকে চেষ্টার কোনো কমতি রাখেনি। কিন্তু বিএনপি সমর্থিত যত আইনজীবীরা আছেন, বিএনপির যে হচ্ছে আপনার আইন সম্পাদক রয়েছেন থেকে শুরু করে হাইকোর্ট, সুপ্রিম কোর্টের যত বড়, বড় আইনজীবী রয়েছেন তারা আসলে বিভিন্নভাবে চেষ্টা করেছেন। কিন্তু আইনের মার পেঁচে তারেক রহমান সাহেবকে আসলে এই মুহূর্তে দেশে আনার কোনো ব্যবস্থা নেই। কারণ উনাকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে বরাবরের মতো আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে কথা বলতে আসছি। আজকে নিশ্চয়ই থাম্বনেইলের ছবিটা দেখে বুঝতে পেরেছেন। আজকের টপিকটা হচ্ছে বিএনপি নেতা জনাব তারেক রহমান আসলে আর দেশে ফিরছেন না। এই মুহূর্তে আসলে কোনোভাবেই তিনি আর দেশে ফিরতে পারছেন না। কারণ দেশে ফিরলেই আসলে ওনাকে জেলে ভরে দেয়া হবে এবং ওনার যাবজ্জীবন কারাদণ্ড হয়ে যাবে। এই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। বিএনপি নেতা তারেক রহমান সাহেব আসলে ওনার বর্তমান পরিস্থিতি সম্পর্কে আলোচনা করার আগে ওনার আসলে পুরনো বিষয়টা নিয়ে একটু আলোচনা করি যে উনি আসলে কবে দেশ ত্যাগ করেছেন এবং ওনার বিরুদ্ধে আসলে কি অভিযোগ এসেছে বা কি কি মামলা ওনার বিরুদ্ধে আছে, চলমান আছে। বিএনপি নেতা তারেক রহমান ২০০৭ সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার অথবা সেনা সমর্থিত ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকারের আমলে ওনাকে অ্যারেস্ট করা হয় ২০০৭ সালের ৭ই মার্চ। সেই সময় আসলে দেশে যে পরিস্থিতি ছিল, যদিও বর্তমানে জেন জি যারা এরা ওই সময় আসলে ফিডার খেত, আমার যতটুকু ধারণা। আমরা ২০০৮-এ প্রথম ভোটার ছিলাম। জীবনের প্রথম ভোট কিন্তু আমরা ২০০৮-এর নির্বাচনে দিই। তো বাংলাদেশের রাজনীতির একটা বিশাল পটভূমি আমরা আমাদের নিজ চোখে দেখেছি, আমাদের ওই বয়সটাতে আমরা দেখেছি। যেহেতু সে সময় আমরা ভোটার হয়েছিলাম, তার মানে আমরা তখন কিন্তু অ্যাডাল্ট ছিলাম। জীবনে প্রথমবারের মতো আমরা সে সময় ভোটার হয়েছিলাম। ২০০৭ সালে ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকার আমলে, যেটাকে তত্ত্বাবধায়ক সরকার বলা হয় তখন, ওই সরকারের আমলে আওয়ামী লীগ, বিএনপি নির্বিশেষে প্রায় অনেক বড়, বড় নেতাকর্মীদেরকে অ্যারেস্ট করা হয়। এর মধ্যে বিএনপি নেতা তারেক রহমানকে অ্যারেস্ট করা হয়। ইভেন শেখ হাসিনা, খালেদা জিয়া এনারাও জেলে ছিলেন। তারেক রহমানের ভাই মৃত জনাব আরাফাত রহমান কোকো সাহেবও জেলে ছিলেন। তো তারেক রহমানকে অ্যারেস্ট করে উনি প্রায় ১ বছর জেল খাটেন এবং তৎকালীন বেশ কিছু রাজনৈতিক পট পরিবর্তনের মধ্য দিয়ে ২০০৮ সালে সেপ্টেম্বর মাসে তিনি সপরিবারে ইংল্যান্ডে চলে যান, লন্ডনে চলে যান। তাকে আসলে পেরোলে মুক্তি দেওয়া হয়, জামিন দেওয়া হয় এবং তার কারণ হিসেবে দেখানো হয় যে তিনি অত্যন্ত শারীরিকভাবে অনেক অসুস্থ ছিলেন। এই অসুস্থতার কারণ দেখিয়ে তাকে পেরোলে মুক্তি দেওয়া হয় এবং ২০০৮ সালে তিনি সপরিবারে লন্ডনে চলে যান। ওই একই বছরই ওনার ভাই জনাব আরাফাত রহমান কোকো উনিও একইভাবে পেরোলে মুক্তি পেয়ে উচ্চতর চিকিৎসার জন্য উনি প্রথমে থাইল্যান্ড চলে যান এবং পরবর্তীতে ওখান থেকে তিনি মালয়েশিয়ায় গিয়ে সেটেল হন এবং ২০১৫ সালে জনাব কোকো সাহেব মালয়েশিয়াতে ইন্তেকাল করেন। তো যাই হোক, তার মানে কি দাঁড়ালো, তারেক রহমান সাহেবকে আসলে কিন্তু অ্যারেস্ট করা বা দেশ ত্যাগ এটার পেছনে শেখ হাসিনা বা আওয়ামী লীগ সরকারের কোনোভাবে সরাসরি হাত নেই। এই পুরো ঘটনাটাই ঘটে ২০০৭ এবং ৮-এ, যখন দেশের ক্ষমতায় ছিল তত্ত্বাবধায়ক সরকার, যেটাকে ফখরুদ্দিন এবং মঈনুদ্দিন আহমেদ ছিলেন সেনাপ্রধান, ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকার বলা হয়ে থাকে। তো সেই সময় থেকে আজকে দীর্ঘ প্রায় ১৬ বছর তারেক রহমান সাহেব লন্ডনে অবস্থান করছেন। তৎকালীন ওনার বিএনপিতে ওনার পোস্ট ছিল সিনিয়র যুগ্ম মহাসচিব। বর্তমানে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এবার আসা যাক মূল আলোচনায়, যে তারেক রহমান সাহেব আসলে বর্তমানে দেশে আসতে পারবেন না কেন? সবার একটা ধারণা ছিল যে শেখ হাসিনা ওনাকে দেশে আসতে দিচ্ছে না। শেখ হাসিনা যতদিন আছে, আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় আছে, ততদিন তারেক রহমান সাহেব দেশে আসতে পারবেন না এবং সবাই আশা করছেন যে ৫ অগাস্ট সরকার পতনের পর হয়তো ৬ অগাস্টই তারেক রহমান বাংলাদেশে থাকবেন। আজকে আমি ভিডিওটা রেকর্ড করছি আজকে অক্টোবরের ২ তারিখ। কই আজ পর্যন্ত তারেক রহমান তো বাংলাদেশে আসলেন না বা ওনার আসার স্পেসিফিক কোনো ডেট বা কোনো আগাম বার্তা কিছুই কিন্তু আমরা শুনতে পাইনি। এর কারণ হচ্ছে তারেক রহমানের বিরুদ্ধে আসলে ৫০-টিরও অধিক মামলা রয়েছে, যার মধ্যে ৫টা মামলায় ওনার অলরেডি সাজা হয়ে গিয়েছে। এই ৫টা মামলাতে কোনোটাতে ওনার ৭ বছর, কোনোটাতে ১০ বছর এবং একটা মামলাতে যাবজ্জীবন কারাদণ্ড উনি সাজাপ্রাপ্ত। এটা একদম ফাইনাল হয়ে গিয়েছে যে উনি এই মামলাগুলোতে সাজাপ্রাপ্ত এবং কোর্ট থেকে আদেশ দেওয়া হচ্ছে যে আইদার উনি এসে সারেন্ডার করুক অথবা ওনাকে আসলে পলাতক ঘোষণা করা হয়েছে। আপাতত ওনার স্ট্যাটাসটা উনি একজন ফেরারি আসামি হিসেবে বিদেশে আছেন। তো বিএনপি যেই কাজটা করেছে আসলে ৫ অগাস্টের পরে সরকারের পট পরিবর্তনের পরপরই তারা চেষ্টা করেছে যে তাদের, যেহেতু এখন খালেদা জিয়া ওনার বয়স প্রায় ৮৫-র মতো হয়ে গিয়েছে, ওনার শারীরিক কন্ডিশন ওই অবস্থায় নেই। তারেক রহমান সাহেব দেশে আসলে হয়তো উনি বিএনপির হাল ধরবেন এবং দেশের রাজনীতি বা বিএনপির রাজনীতি টোটালি একটু নতুনভাবে চাঙ্গা হবে বা নতুন একটা দিকে যাবে।
তো শেখ হাসিনার পতনের পর থেকেই আসলে তারেক রহমান সাহেব প্রথমে বেশ কিছুদিন অনলাইনে খুব সরব ছিলেন। উনি বিভিন্ন ভিডিও বার্তা দিয়েছেন, বিভিন্ন কনফারেন্স বা বিএনপির বিভিন্ন প্রোগ্রামে উনি ভিডিওর মাধ্যমে অংশগ্রহণ করেছেন। আল্টিমেটলি যেটা হলো, ওনার আসার কিন্তু কোনো বন্দোবস্ত এখন পর্যন্ত হয়নি। এর কারণ হচ্ছে ওই যে ৫টা মামলাতে উনি সাজাপ্রাপ্ত আছেন। এই ৫টা মামলার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ২১শে অগাস্টের গ্রেনেড হামলা মামলায় ২১শে অগাস্ট শেখ হাসিনার উপরে যে বর্বরোচিত হামলা হয়েছিল, সেই হামলায় আওয়ামী লীগের প্রায় ৩০ জন নেতাকর্মী শহীদ হয়েছিলেন। আইবি রহমানের মতো নেত্রী শহীদ হয়েছিলেন। তো এই মামলারই বিচারস্বরূপ ওনাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় উনি সাজাপ্রাপ্ত আছেন ৭ বছর। এছাড়া বিদেশে মানি লন্ডারিং এর মামলায় উনি সাজাপ্রাপ্ত আছেন ১০ বছর। মানহানির মামলাতে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে মানহানি বা কটূক্তি করার মামলাতে উনি সাজাপ্রাপ্ত আছেন। তো এই সব মিলিয়ে ৫টা মামলায় উনি বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত আছেন। মোট কথা যাবজ্জীবন, এবং সবগুলো যদি যোগ করা হয় তাহলে ওনার সাজার পরিমাণ কিন্তু প্রায় ২০-৩০ বছর হয়ে যাবে। তো এই সাজাপ্রাপ্ত মামলাগুলোর কারণেই মূলত বিএনপির বর্তমানে উনি যেহেতু দায়িত্বপ্রাপ্ত বা হচ্ছে আপনার চেয়ারম্যান হিসেবে আছেন তারেক রহমান সাহেব, উনি দেশে আসতে পারছেন না। বিএনপি আসলে খুব চেষ্টা করেছে ৫ অগস্টের পরবর্তীতে। অনেকেই বলছিল ৬ বা ৭ তারিখে তারেক রহমান দেশে আসবেন। তারা তাদের দিক থেকে চেষ্টার কোনো কমতি রাখেনি। কিন্তু বিএনপি সমর্থিত যত আইনজীবীরা আছেন, বিএনপির যে হচ্ছে আপনার আইন সম্পাদক রয়েছেন থেকে শুরু করে হাইকোর্ট, সুপ্রিম কোর্টের যত বড়, বড় আইনজীবী রয়েছেন, তারা আসলে বিভিন্নভাবে চেষ্টা করেছেন। কিন্তু আইনের মারপ্যাঁচে তারেক রহমান সাহেবকে আসলে এই মুহূর্তে দেশে আনার কোনো ব্যবস্থা নেই। কারণ ওনাকে এই ধরনের আসামি যারা হচ্ছে জামিন নিয়ে পেরোলে মুক্তি পেয়ে বিদেশে যায়, চিকিৎসা করতে যায়, তাদের দেশে ফেরার প্রধান শর্ত হচ্ছে তারা দেশে আসবে, এসে আদালতে তারা আত্মসমর্পণ করবে। আত্মসমর্পণ করে তারপরে তারা জামিনের জন্য আবেদন করতে পারে। তখন সেটা কোর্ট বিবেচনা করে দেখবে যে তাকে তার এই মামলা থেকে বা তার সাজা থেকে জামিন দেওয়া যায় কিনা। বিএনপি একটা কাজ করেছে, তারা আসলে একটা ওই যে মানুষ প্রস্তুতিমূলক ম্যাচ বলেন, আমরা ক্রিকেটে যেটা দেখি যে ওয়ার্ল্ড কাপের আগে বা বড় কোনো খেলার আগে প্রস্তুতিমূলক ছোট, ছোট কিছু খেলা হয় বিভিন্ন দলের মধ্যে। গা গরমের যে খেলাগুলো সেগুলো হয়। সেই গা গরম বা প্রস্তুতিমূলক ম্যাচ হিসেবেই তারা রিসেন্টলি যেটা আমরা দেখতে পেয়েছি যে মিস্টার মাহমুদুর রহমান সাহেব, যিনি দৈনিক আমার দেশের সম্পাদক ছিলেন এবং বলা হয় যে বিভিন্ন রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলার কারণে উনিও পেরোলে দেশের বাইরে ছিলেন। তো উনি দেশে এসে যেটা করলেন যে উনি আদালতে আত্মসমর্পণ করলেন এবং জামিন চাইলেন। আদালত কিন্তু ওনাকে জামিন না দিয়ে সাথে, সাথে ওনাকে কারাগারে প্রেরণ করলেন। ওনার বিরুদ্ধেও ৭ বছরের একটা সাজা আছে, মামলায় রায় আছে। সো ওনাকে মাহমুদুর রহমান সাহেবকে আপনার জামিন না দিয়ে ওনাকে সরাসরি কিন্তু আদালত জেলে পাঠিয়ে দিলেন। এইটা বিএনপি আসলে একটা প্রস্তুতিমূলক বা একটা প্র্যাকটিস ম্যাচ করে দেখলো যে একইভাবে তারেক রহমান সাহেব যদি দেশে এসে আদালতে আপনার আত্মসমর্পণ করে তাহলে তারেক রহমান সাহেবের অবস্থান আসলে কি হবে। বিএনপি পন্থী আইনজীবীরা যেটা যা বললেন, ওনারা বারবারই বলেছেন যে আসলে কোর্টের রায় হয়ে গিয়েছে, এই মামলা বা এগুলোর যে জামিনের ব্যাপার বা হচ্ছে রায়ের ব্যাপার, এগুলো তারা আইনগতভাবেই মোকাবেলা করবে। আইনগতভাবে আসলে মোকাবেলা করা ছাড়া এই মুহূর্তে তাদের হাতে কোনো অপশন নেই। তো সারমর্মত আসলে এটা দাঁড়াচ্ছে যে বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার নামে যে অবৈধ বা সংবিধান পরিপন্থী যে সরকার আছে, আমি আবারও বলছি, বাংলাদেশের সংবিধানে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার বা তত্ত্বাবধায়ক সরকার নামে কোনো সরকারের সুযোগ নেই। আমাদের সংবিধানে স্পষ্ট করে বলা আছে যে বাংলাদেশ ১ মিনিটের জন্য কোনো আপনার অগণতান্ত্রিক বা অনির্বাচিত সরকারের হাতে যেতে পারবে না। সুতরাং বর্তমানে যে ইউনূস সরকার রয়েছেন, এরা আসলে তারেক রহমান সাহেব যদি দেশে আসে, সাথে, সাথে তারেক রহমান সাহেবকে ওই যে ৫টা মামলায় উনি সাজাপ্রাপ্ত আছেন, সেগুলোতে ওনাকে জেলে ভরে একদম যাবজ্জীবন কারাদণ্ড ওনার হচ্ছে কার্যকর করে দিবেন। এই নিয়ে বিএনপিপন্থী নেতারা খুবই উদ্বিগ্ন। ইভেন মির্জা ফখরুল সাহেব বলেছেন যে তিনি আওয়ামী লীগের নিষেধাজ্ঞা নিয়ে তিনি আসলে কখনো এটা সাপোর্ট করেন না। অদূর ভবিষ্যতে, সেই দিন আসলে খুব বেশি দূরে নেই। আমি আপনাদেরকে বলতে চাই, ঠিক ৯০-এ এরশাদ, ৮৯-৯০-তে স্বৈরাচার এরশাদের পতনের জন্য যেরকম আওয়ামী লীগ, বিএনপি একসাথে জোট বেঁধে রাস্তায় নেমেছিল, আমার কেন যেন মনে হচ্ছে সেই দিন খুব বেশি দূরে নেই। এই অবৈধ অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে, তাদের কার্যকলাপের বিরুদ্ধে হয়তো আওয়ামী লীগ এবং বিএনপি আবারও একজোট হয়ে একসাথে রাস্তায় নামবে এবং তার মাধ্যমেই বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। বাংলাদেশ একটি সুস্থ, সুন্দর গণতান্ত্রিক ধারায় ফিরে আসবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।